অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ বিশ্ব ইতিহাসে এক অভূতপূর্ব ক্ষমতাধর ও আবেগময় অধ্যায় হিসেবে চিহ্নিত, যখন সুলতান সুলেমান ও তার হাসেকি হুররেমের গভীর ভালোবাসা ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। কিন্তু তোপকাপি প্রাসাদের সোনালি দেওয়ালের আড়ালে লুকিয়েছিল এক করুণ বাস্তবতা। ষোড়শ শতাব্দীকে এক বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়া ছিল শুধু মহা সম্মান নয়, বরং এক ভয়ঙ্কর বিপজ্জনক দায়িত্ব। সুলতান সুলেমান ও হুররেমের সুলতানের ৬ সন্তানের প্রকৃত পরিণতি কী হয়েছিল, আর কেমন পরিস্থিতিতে এত ভিন্ন ভিন্ন বয়সে তাদের জীবনাবসান ঘটে। এই ভিডিওতে আমরা প্রত্যেক উত্তরাধিকারীর জীবনপথ বিস্তারিতভাবে অনুসরণ করব, উচ্চাকাঙ্ক্ষী প্রথম সন্তান মেহমেদ থেকে শুরু করে রোগা জাহাঙ্গীর ও ক্ষমতাসীন মিহরিমা পর্যন্ত। আমরা শুধু তাদের মৃত্যুর চিকিৎসা কারণ বিশ্লেষণ করব না, বরং তাদের ব্যক্তিগত ট্র্যাজেডির ঐতিহাসিক প্রেক্ষাপটেও ডুব দেব এবং দেখব কিভাবে ওসমানী রাজবংশের ভাগ্য বদলে গিয়েছিল। মেহমেদের গল্প শুরু হয়েছিল এক নিখুঁত রূপকথার মতো, কিন্তু শেষ হয়েছিল সাম্রাজ্যের ইতিহাসের এক ঘন অন্ধকার নাটকের মধ্য দিয়ে। ১৫২১ সালে স্তাম্বুল হুররেমের প্রথম সন্তানের জন্মোৎসবে মেতে উঠল। সুলতান সুলেমানের কাছে এই শিশুটি শুধু পুত্র সন্তান ছিল না, বরং তার নতুন সত্যিকারের ভালোবাসার প্রতীক। সাম্রাজ্যে ইতিমধ্যেই একজন জ্যৈষ্ঠ উত্তরাধিকারী ছিলেন, মাহিদেভরান সুলতানের পুত্র মুস্তফা। অলিখিত নিয়ম অনুযায়ী তিনিই সিংহাসনের দাবিদার। কিন্তু সুলেমান মেহমেদের মধ্যে এক বিশেষ গুণ দেখেছিলেন, তার নিজের প্রখর বুদ্ধি আর হুররেমের অপূর্ব চারিত্রিক শক্তির সমন্বয়। সুলতান খোলাখুলি মেহমেদকেই তার প্রিয় পাত্র বলে প্রচার করতে থাকলেন। প্রাসাদের করিডোরে তখন রাজত্ব করতে লাগল ভীতি আর ছলনার বিষবাষ্প। ১৫৪১ সালে সুলেমান এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি মেহমেদকে শাসন করতে পাঠালেন মানিসায়। মানিসা শুধু কোনো প্রদেশ ছিল না, বরং সুলতানদের কারখানা হিসেবে পরিচিত ছিল। যে মানিসা শাসন করত তিনি আনুষ্ঠানিক সিংহাসনের উত্তরাধিকারী বলে গণ্য হতেন। মেহমেদের জন্যই সুলতান তার জ্যৈষ্ঠ পুত্র মুস্তফাকে এই শহর থেকে সরিয়ে দিলেন। এ ছিল এক স্পষ্ট ও সাহসী রাজনৈতিক ঘোষণা। হুররেম আনন্দে আত্মহারা, আর তার শত্রুরা বুঝতে পারল বৈধ পথে আর মেহমেদকে আটকানো যাবে না। মানিসায় মেহমেদের জীবন ছিল উজ্জ্বল, কিন্তু ভীতিকরভাবে সংক্ষিপ্ত। তিনি এক বিজ্ঞ শাসক হিসেবে নিজেকে প্রমাণ করলেন, জনতা তাকে উপাসনা করতে লাগল, আর মনে হচ্ছিল সাম্রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে। কিন্তু ১৫৪৩ সালে এলো এক অকল্পনীয় ঘটনা। সবল, যুবক, উদ্যমী ২২ বছরের মেহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তার গা ভয়ানক ফুসকুড়িতে ভরে গেল, জ্বর এলো, আর হতভম্ব চিকিৎসকদের চোখের সামনেই ম্লান হয়ে গেল উত্তরাধিকারের জীবনের প্রদীপ। তাহলে কারণটা কি ছিল? সরকারি ইতিহাস বলে গুটি বসন্ত। ষোড়শ শতকে গুটি বসন্ত ছিল মানবজাতির জন্য এক অভিশাপ, এক ধরনের কালো দাগ, যা থেকে প্রাসাদের দেয়াল কিংবা সোনা কাউকে বাঁচাতে পারত না। এটি এমন এক রোগ যা শিকার বাছাই করত না, জীবনকে লটারির মতো করে দিত। কিন্তু মেহমেদের মৃত্যু কি মিছকি দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফল? এখানেই আমরা প্রবেশ করি জঘন্য কিংবদন্তিগুলির অঞ্চলে। একমতে শেহজাদের মৃত্যুতে মাহিদেভরান সুলতানের হাত ছিল। গুঞ্জন ছিল যে মেহমেদের হারেমে এক সুন্দরী দাসীকে পাঠানো হয়েছিল, যিনি ইতোমধ্যেই গুটি বসন্তে আক্রান্ত ছিলেন। ঐতিহাসিকরা আজও বিতর্ক করেন এটি সত্যি কিনা, কিন্তু একটি বিষয় অনস্বীকার্য: মেহমেদের মৃত্যু ছিল মুস্তাফার পক্ষে যারা ছিলেন তাদের জন্য অবিশ্বাস্যভাবে লাভজনক। কি আশ্চর্য! এক বিশ্বাসঘাতক সাক্ষাৎ কি পুরো সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দিতে পারত? আমরা কখনো ঠিক করে জানতে পারব না, কিন্তু এই সন্দেহ চিরকাল সে সময়ের ইতিহাসে এক কলঙ্ক হয়ে রইল। মেহমেদের স্মৃতিতে সুলেমান ইস্তাম্বুলে শেহজাদে মসজিদ নির্মাণের নির্দেশ দেন, একটি স্মারক যা অপূর্ণ আশা ও পিতৃব্যথার প্রতীক। যুবরাজের সমাধির ওপর সুলেমান একটি সিংহাসন বসানোর নির্দেশ দেন, প্রতীক হিসেবে যে মেহমেদ চিরকাল তার কাছে সত্যিকারের বাদশাহ হয়ে থাকবেন, অন্য জগতেই হোক না কেন। এই কমপ্লেক্সটি তৈরি করেছিলেন স্থপতি সিনান, সে সময়কার শ্রেষ্ঠ শিল্পী। যদি হুররেমের পুত্ররা ছিল ক্ষমতার লড়াইয়ে তার তরবারি, তবে একমাত্র কন্যা মিহরিমা হয়েছিলেন তার সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে কার্যকরী কূটনীতিক। তার নামের অর্থ সূর্য ও চাঁদ। এটা শুধু সুন্দর রূপক নয়,
1522 সালে জন্ম নেওয়া এই কন্যা সুলেমানের বিশ্ব চরাচরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যে জগতে নারীরা হারেমের উঁচু দেয়ালের আড়ালে আবদ্ধ থাকতেন এবং সচরাচর তাদের কথা বলার অধিকার ছিল না, সেখানে মিহিরিমাহ রাষ্ট্রীয় গোপনীয়তায় প্রবেশাধিকার পায়, ব্যক্তিগত মোহর পায় এবং স্বয়ং বাদশাকে উপদেশ দেওয়ার অধিকার পায়। যখন তার ভাইয়েরা সিংহাসনের জন্য মাথাপণ করছিলেন, তখন সে নিজের প্রভাব বিস্তারের সাম্রাজ্য গড়ে তুলছিলেন। 17 বছর বয়সে তার বিবাহ হয় রুস্তম পাশার সাথে। এই বিবাহ সে সময়ের দুটি শক্তিশালী মেধার মধ্যে কৌশলগত মৈত্রী স্থাপন করেছিল। পিতার প্রতি ভালোবাসা আর মায়ের প্রতি আনুগত্যের মাঝে এক যুবতীর পক্ষে কতটা কঠিন ছিল এই পথচলা। মিহিরিমাহ অত্যন্ত কুশলীভাবে তা সামলেছিলেন। তিনি শুধু বাঁচেননি, তিনি সমৃদ্ধ হয়েছিলেন। 1558 সালে হুররেমের মৃত্যুর পর মিহিরিমাহের কাঁধে এমন দায়িত্ব এসে পড়ে যা এর আগে কোনো সুলতানের কন্যার উপর কখনো বর্তায়নি। তিনি বিপুল অর্থের ব্যবস্থা করতেন, এদিরনে কাপি ও উস্কুদারে দুটি চমৎকার মসজিদ নির্মাণের অর্থায়ন করেন। মিহিরিমাহের জীবন কি সম্পূর্ণ মেঘমুক্ত ছিল? নিঃসন্দেহে নয়। সে নিজ চোখে দেখেছে কিভাবে এক এক করে তার ভাইয়েরা চলে গেছে। সে দেখেছে মায়ের অশ্রু আর পিতার ক্রোধ। তাকে ভয়ঙ্কর এক পছন্দের সম্মুখীন হতে হয়েছিল, বায়েজিদের সমর্থন করবে নাকি সেলিমের পক্ষ নেবে। এই অন্তর্দ্বন্দ্ব তার হৃদয় টুকরো টুকরো করে দিয়েছিল। সে ছিল সেই অক্ষসূত্র যা রাজবংশকে অবিরাম কলহের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচিয়ে রেখেছিল। 1578 সালে তার মৃত্যু একটি সম্পূর্ণ যুগের অবসান ঘটিয়েছিল। মেহরিমা 50 বছর বয়সে মারা যান। সেই সময়কার হিসেবে এটি ছিল বেশ সম্মানীয় বয়স, বিশেষ করে সেই বিপুল স্নায়বিক চাপের কথা বিবেচনা করলে, যার মধ্যে তিনি দশকের পর দশক বেঁচেছিলেন। তার ভাইয়েদের মতো নয়, তার মৃত্যু ছিল শান্তিপূর্ণ ও স্বাভাবিক। কিন্তু প্রয়াণের পরেও তিনি এমন এক বিশেষ সুযোগ পেলেন যা তার অসামান্যতাকে আরও স্পষ্ট করে তোলে। সুলোবান তার কন্যাকে এতটাই মূল্যায়ন ও ভালোবাসতেন যে তিনি তার শিশুদের মধ্যে একমাত্র তিনিই সেই সম্মান পেলেন যিনি সুলেমানিয়া মসজিদে সুলেমানের নিজের সমাধিসৌধে সমাধিস্থ হওয়ার গৌরব অর্জন করেন। এটি ছিল সেই চূড়ান্ত সাক্ষ্য যে তিনি তার সকলের চেয়ে কাছের ছিলেন। তিনি তার সকল ভাই ও মাকে অতিক্রম করে বেঁচেছিলেন, একটি জীবন্ত সেতু হিসেবে, সাম্রাজ্যের শিখরকাল ও পরিবর্তনের সূচনার মধ্যে সন্ধান রেখে। এত মহিমা ও দীর্ঘায়ুর তুলনায় যেন হুররেম ও সুলেমানের অন্যান্য সন্তানদের ভাগ্য কম গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কিন্তু ইতিহাস বৈপরীত্য পছন্দ করে। যদি মিহরিমাহের জীবন ছিল সূর্যের উজ্জ্বল আভা, তবে সুলেমান ও হুররেমের পরবর্তী সন্তান ছোট্ট আবদুল্লাহ এর ভাগ্য কেবল প্রাসাদের অলিন্দে মুহূর্তের জন্য জ্বলা একটি ক্ষণিকের ছায়া মাত্র। কেন বেশিরভাগ ঐতিহাসিক নাটক বা উপন্যাসে হুররেম ও সুলেমানের এই সন্তানের প্রায় কোনো উল্লেখ নেই? উত্তরটি সহজ ও একই সঙ্গে ভয়াবহ। তার জীবনটি ছিল অন্ধকার ঘরে দিয়াশোলাইয়ের ফ্ল্যাশের মতো, উজ্জ্বল কিন্তু যন্ত্রণাদায়কভাবে স্বল্পস্থায়ী। আবদুল্লাহ প্রায় 1522 বা 23 সালে জন্মগ্রহণ করেন। সেই সময় হুররেম ইতিমধ্যেই সুলতানের হৃদয়ে নিজের অবস্থান সুদৃঢ় করে ফেলেছিলেন এবং প্রতিটি নতুন পুত্রের জন্ম ছিল তার জন্য এক একটি অভেদ্য বর্ম অর্জনের সমতুল্য। হুররেমের কাছে আবদুল্লাহ কেবল সন্তানই ছিলেন না, তিনি সিংহাসনের খেলায় আরও একটি বাজি। কিন্তু আবদুল্লাহের ভাগ্য খুব দ্রুত শেষ হয়ে গেল। 16 শতকে তোপকাপির বিলাসবহুল প্রাসাদের দেওয়ালও অদৃশ্য হত্যাকারী ভাইরাসের বিরুদ্ধে শক্তিহীন ছিল। প্রাসাদ ছিল একটি সোনালী খাঁচা যার প্রতিটি কোণে মৃত্যু লুকিয়ে থাকত, দূষিত পানিতে অথবা পোকার কামড়ে। সুলতান সন্তানদের সেরা চিকিৎসক থাকলেও তাদের জ্ঞান সীমাবদ্ধ ছিল ভেষজ, মন্ত্রবল আর শিরাছেদনের মধ্যে। প্রকৃতপক্ষে একটি শিশুর বেঁচে থাকা নির্ভর করত অনেক অনিশ্চিত ঘটনার উপর। আবদুল্লাহ এই দুনিয়ায় মাত্র 2 বা 3 বছর বেঁচে ছিল। সে মায়ের কোলে থাকার বয়সটুকুও পার করতে পারেনি, কখনো ঘোড়ায় চড়তে শেখেনি, প্রথম সানজাকও পায়নি। তার জীবন প্রায় 1524-25 সালের দিকে থেমে যায়। তার মৃত্যুর কারণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে, যদিও অধিকাংশই একটি রোগের উপর একমত: সংক্রমণ। এই সব বছরগুলিতে ইস্তাম্বুলে গুটি বসন্ত মহামারী আকার ধারণ করেছিল। আবার কখনো কখনো প্লেগের ঢেউ শহরকে গ্রাস করত। আবদুল্লাহ দুর্বল শরীর রোগের মোকাবিলা করতে পারেনি। সেই সময়ের ইতিহাসের পাতায় শিশুমৃত্যু প্রায়ই শুষ্ক, সংক্ষিপ্ত বাক্যে লিপিবদ্ধ করা হতো,
এক সুলতানের বালক পুত্রের মৃত্যু ছিল পিতামাতার জন্য একটি ট্র্যাজেডি, কিন্তু ইতিহাসবেত্তাদের কাছে তার বিশেষ গুরুত্ব ছিল না। তবুও আবদুল্লার মৃত্যু হুররেম সুলতানের জন্য প্রথম বড় আঘাত। এই ক্ষতি হুররেমকে আরও কঠোরভাবে বাকি পুত্রদের রক্ষা করতে বাধ্য করে। সে বুঝতে পেরেছিল শত্রুরা শুধু হারেমের বাঁদি কিংবা প্রাসাদের মধ্যে নয়, বরং সেই বাতাসের ভিতরেও থাকতে পারে যা তার সন্তানেরা নিঃশ্বাসের সঙ্গে টানে। যে কোনো মূল্যে নিজের সন্তানদের বাঁচানোর এই বাসনাই পরবর্তীকালে তার বেঁচে থাকার অনেক সময় নিষ্ঠুর কৌশল গঠনে সাহায্য করেছিল। আবদুল্লাহকে ইয়াভুজ সেলিমের মসজিদে সমাহিত করা হয়। তার কবর সেসব দিনে জীবন কতটা ভঙ্গুর ছিল তারই একটি বিনম্র স্মারক। তার নামে কোনো রচনা হয়নি, কোনো নৌবহর তার নামে ডাকা হয়নি। সে রয়ে গেছে ভুলে যাওয়া শাহজাদা। কিন্তু ইতিমধ্যে প্রাসাদে হুররেমের আরেক পুত্র বেড়ে উঠছিল, সেই সন্তান যার ভাগ্যে লেখা ছিল যে কেবল মহামারী আর ষড়যন্ত্রের মধ্যেও টিকে থাকাই নয়, বরং সব নিয়ম ভেঙে সিংহাসনে আরোহণ করবে, তার মায়ের সব শত্রু প্রত্যাশার বিপরীতে। এখানে আলোচনা হচ্ছে সেলিমের, কিন্তু ক্ষমতার পথ কি তার জন্য গোলাপে আচ্ছাদিত ছিল, নাকি প্রতি কদমের জন্য তাকে দিতে হয়েছে তার সুনাম আর কাছের মানুষের রক্তের বিনিময়? একটি প্রতিযোগিতার কথা কল্পনা করুন, যেখানে শুরুর লাইনে রয়েছেন বেশ কয়েকজন দীপ্তিমান ক্রীড়াবিদ, আর এক পাশে রয়েছেন একজন চুপচাপ সাধারণ সরল প্রতিযোগী, যার ওপর কেউ ভাঙা আঁকছেও বাজি ধরতে চায় না। কিন্তু তখন এক ক্রীড়াবিদ অসুস্থ হয়ে পড়ে, দ্বিতীয়জন অযোগ্য ঘোষিত হয়, তৃতীয়জন মারামারিতে জড়িয়ে ছিটকে যায়, আর শেষ পর্যন্ত সেই সাধারণ প্রতিযোগীটিই পেয়ে যায় প্রধান পুরস্কার। দ্বিতীয় সেলিমের সিংহাসনে ওঠার পথটি ঠিক এভাবেই দেখতে ছিল। সেলিম ১৫২৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন লাল কেশী বা গোলাপি কেশী। দেখতে তার পিতার চেয়ে তার স্লাভিক মা তার বেশি সদৃশ ছিল। শৈশব ও কৈশোরে তিনি তার অধিক প্রতিভাবান ভাইদের ছায়ায় ছিলেন। মেহমেদ ছিলেন পিতার আদরের পাত্র, মুস্তাফা সৈন্যের নায়ক, বায়েজিদ সাহসের প্রতিমূর্তি। কিন্তু সেলিমকে নরম, সতর্ক এবং এমনকি অলস বলে মনে হতো। কিন্তু হয়তো এই সতর্কতাই তার প্রধান অস্ত্র ছিল। এক জগতে যেখানে প্রতি পদে পদে বিপদ অপেক্ষা করছে, সেখানে পেশি নজর কাড়ার চেয়ে অলক্ষ্যে থাকার ক্ষমতাই দুর্বলতা নয়, বরং বেঁচে থাকার চূড়ান্ত কৌশল। যখন তার ভাই মেহমেদ ও মুস্তাফা মারা যায়, একজন রোগে, অন্যজন পিতার ক্রোধে, এবং বায়েজিদ বিদ্রোহের পতাকা ওঠায়, সেলিম ছিলেন অনুগত। তিনি পিতার ক্রোধের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করার চেষ্টা না করে বরং সাবলীলভাবে তার ওপর ভেসে চলতেন। ১৫৫৮ সালে হুররেমের মৃত্যুর পর সেলিম একা পড়ে যান তার উচ্চাকাঙ্ক্ষী ছোট ভাই বায়েজিদের মুখোমুখি। এটি শুধু কোনো বিবাদ ছিল না, বরং পরিবারের ভেতরে এক সত্যিকার গৃহযুদ্ধ ছিল। আর এই রক্তখনি প্রতিযোগিতায় সেলিম ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় দেন। তিনি ফুঁসে না উঠলেও দক্ষভাবে পিতার সমর্থন ও সাম্রাজ্যের সম্পদ কাজে লাগান। শেষ পর্যন্ত তিনি জয়ী হন, সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে। সেলিম দ্বিতীয় ১৫৬৬ সালে সিংহাসনে আরোহণ করেন। ইতিহাসবিদরা প্রায়ই তাকে মাতাল বলে আখ্যায়িত করেন। কিন্তু আসুন আমরা ভেবে দেখি, তিনি কি সত্যিই তেমন ছিলেন, নাকি এটি শত্রুদের দেওয়া একটা কলঙ্ক? হ্যাঁ, তিনি সামরিক অভিযানের চেয়ে আমোদ প্রমোদ, মদ ও কবিতায় বেশি অনুরক্ত ছিলেন। তার পিতা মহামতি সুলাইমান অর্ধেক জীবন ঘোড়ার পিঠে কাটিয়েছেন, সীমানা অসীম পর্যন্ত বিস্তৃত করেছেন। কিন্তু সেলিম সোকল্লু মেহমেদ পাশার মতো বিজ্ঞ উজিরদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে পছন্দ করেন। তিনি প্রথম সুলতান যিনি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দেওয়া বন্ধ করলেন। আশ্চর্যজনকভাবে সেলিমের আমলেই সাম্রাজ্য তার প্রশাসনিক শিখর স্পর্শ করে, যদিও যোদ্ধা সুলতানের ভাবমূর্তি ম্লান হতে শুরু করেছিল। ১৫৭৪ সালে সেলিমের মৃত্যু হয়। তার বয়স ছিল ৫০ বছর, আর তার প্রয়াণের পরিস্থিতি প্রায় বিদ্রুপাত্মক মনে হয় এমন এক ব্যক্তির জন্য যে এতগুলি যুদ্ধ ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেঁচেছিল। তিনি শত্রুর তরবারি কিংবা অ্যাসাজিনের বিষে মারা যাননি। সেলিম নিজের হাম্মামে অবস্থান করছিলেন। এক কিংবদন্তি অনুযায়ী তিনি মাতাল অবস্থায় থাকা অথবা কেবল ভিজে পিছলে মার্বেলে পা পিছলে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেই আঘাতের ফলে তীব্র জ্বর ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, এবং কয়েকদিন পর সুলতানের মৃত্যু হয়। যে ব্যক্তি নিজের সব ভাইয়ের মৃত্যু প্রত্যক্ষ করেছে, যে গৃহযুদ্ধের জাহান্নাম পেরিয়ে এসেছে, সে নিজের স্নানাগারে এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। মাত্র ৮ বছর শাসন করেছিল, কিন্তু রেখে গিয়েছিল এক সাম্রাজ্য যা তখনও ছিল শীর্ষে।
সেলিম সেই জায়গায় টিকে গিয়েছিল যেখানে অন্যেরা পতিত হয়েছিল, কিন্তু তার বিজয় গড়ে উঠেছিল তার ভাইদের জীবনের ছাইয়ের ওপরে। আর সেই পোড়া ভাগ্যগুলির মধ্যে সবচেয়ে করুণ ছিল বায়েজিদের জীবন, যে ব্যক্তি দ্বিতীয় সুলেমান হতে পারত, কিন্তু নিজের জীবন শেষ করেছিল নির্বাসনে, ক্ষমা ভিক্ষা করতে করতে। 1525 সালে জন্ম নেওয়া বায়াজিদের জীবন ছিল টিকে থাকার এক নিরন্তর প্রতিযোগিতা। তার মা হুররেম সুলতান বেঁচে থাকতে অত্যন্ত কুশলীভাবে সেও তার ভাই সেলিমের মধ্যে দ্বন্দ্বের আগুন নিভিয়ে দিত। তিনিই ছিলেন সেই শান্তি প্রণেতা যিনি ভাইদের একে অপরের গলা টেনে ধরতে দেননি। কিন্তু 1558 সালে হুররেম মারা যান, আর সেই সুরক্ষার ছাদটি ভেঙে পড়ে। সেলিম কৌশল ও কূটনীতির মাধ্যমে কাজ করত, আর বায়েজিদ খোলা বল প্রয়োগের মাধ্যমে। আপনার কি মনে হয়, একজন বৃদ্ধ রাজার কাছে কি বেশি ভয়ের বিষয়? চুপচাপ অফিসার পুত্র, নাকি সক্রিয় সেনাপতি পুত্র যার পেছনে পুরো সেনাবাহিনী যেতে প্রস্তুত? নিশ্চয়ই দ্বিতীয়টি। 1559 সালে দ্বন্দ্ব খোলা যুদ্ধের রূপ নেয়। বায়েজিদ সেনা সংগ্রহ করে কোনিয়ার যুদ্ধে সেলিমের মুখোমুখি হয়। সে যুদ্ধে হেরে যায়, আর সেখানেই সে তার সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর ভুল করে। পারস্যে ওসমানীয়দের চিরশত্রু শাহ তাহামস্পের কাছে আশ্রয় নেয়। সুলেমানের দৃষ্টিতে এটি আর কেবল অস্ত্রবনীয়তা ছিল না, এটি ছিল রাষ্ট্রদ্রোহ। দীর্ঘ ও অপমানজনক আলোচনা শুরু হয়। সুলেমান পুত্রের প্রত্যার্পণ দাবি করে, আর শাহ তাহামস্প সোনা ও জমি আদায়ের জন্য দর কষাকষি করে। শেষ পর্যন্ত বায়েজিদের ভাগ্য বিক্রি হয় এক বিশাল অঙ্কের বিনিময়, 4 লক্ষ স্বর্ণমুদ্রায়। 1561 সালে কাজভিন শহরে বায়েজিদকে ওসমানীয় জল্লাদদের হাতে তুলে দেওয়া হয়। তার বয়স ছিল 36 বছর। বায়েজিদের সঙ্গে তার 4 পুত্রকে হত্যা করা হয়, যারা তার সঙ্গে নির্বাসনে ছিল, এবং আরও এক পুত্রকে বুরসায়। বায়েজিদের মৃত্যু রাজবংশের সুনামে এক চূর্ণকারী আঘাত ছিল, এবং সুলেমানের ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল যে এই হুকুম দেওয়া সত্ত্বেও নিজের কবিতায় পুত্রের জন্য বিলাপ করেছিল। মনে হবে এরকম রক্তাক্ত প্রতিহিংসার পর সাম্রাজ্যের হৃদয় পাথর হয়ে যাওয়া উচিত। কিন্তু হুররেম সুলতানের চন্দানদের মধ্যে একজন মানুষ ছিল যে যুদ্ধে অংশ নেয়নি, সেনা জড়ো করেনি, সিংহাসনের দাবি জানায়নি, কিন্তু তার মৃত্যুই সুলেমানের কাছে মানবিকতার তিক্ত শিক্ষা হয়ে ধরা দিয়েছিল। বায়েজিদের ইতিহাস যদি হয় অগ্নি ও বজ্রপাত, তাহলে হুররেমের সবচেয়ে ছোট পুত্র জিহাঙ্গীরের জীবনটি একটি করুণ ও নীরব সুরের কথা মনে করিয়ে দেয়। 1531 সালে তার জন্ম। প্রথম নিঃশ্বাস থেকেই তার ভাগ্য ভাইদের চেয়ে ভিন্ন। জিহাঙ্গীরের একটি শারীরিক ত্রুটি ছিল, এক ক্রমবর্ধমান কুঁজ। অন্য কারোর জন্য এটি কঠিন পরীক্ষা হতো, কিন্তু এক শাহজাদার জন্য এটি ছিল নিয়তির লিখন। সাম্রাজ্যের আইন অনুযায়ী সুলতানকে শারীরিকভাবে নিখুঁত হতে বাধ্য ছিল, আর কোনো প্রকার শারীরিক ত্রুটি সিংহাসনের পথ রুদ্ধ করে দিত। জিহাঙ্গীর ছোটবেলা থেকেই জানত সে কখনো মুকুট পরবে না, কখনো সেনাবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দেবে না, এবং কখনো নিজের ভাইদের জন্য প্রতিদ্বন্দ্বী হবে না। মনে হতে পারে এটা তার জীবনকে নিরাপদ করে তুলতে পারে, কিন্তু শারীরিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়ে জিহাঙ্গীর তার মানসিক বিকাশে মনোনিবেশ করেন। তিনি সুলেমানের পুত্রদের মধ্যে সর্বাধিক শিক্ষিত হন। জারিফি ছদ্মনামে কবিতা লিখতেন, চারুকলা, ফলদর্শন ও বিদেশি ভাষা অধ্যয়ন করতেন। তিনি পরিবারের মগজ হিসাবে পরিচিত ছিলেন, এমন একজন যার সঙ্গে সুলতান ঘণ্টার পর ঘণ্টা অনন্তকালের বিষয়ে আলাপ করতে পারতেন। কিন্তু এই উজ্জ্বল বুদ্ধির আড়ালে লুকিয়েছিল নিরন্তর শারীরিক ব্যথা, যা চিকিৎসকেরা ভেষজ দিয়ে প্রশমিত করার চেষ্টা করতেন। জাহাঙ্গীর এমন একজনের মধ্যে ভর খুঁজে পেলেন যিনি প্রাসাদের ষড়যন্ত্রের যুক্তি অনুযায়ী তার শত্রু হওয়ার কথা ছিল। তিনি নিজের বড় সৎভাই মুস্তাফার প্রতি অন্তরের টানে জড়িয়ে পড়লেন। এটি ছিল একটি আশ্চর্য সম্পর্ক। অনুজ অপূর্ণ রাজপুত্র আর জ্যেষ্ঠ আদর্শ উত্তরাধিকারী। জাহাঙ্গীর মুস্তাফার মধ্যে ন্যায় ও মহত্বের আদর্শ দেখতেন। আলেপ্পোতে মানবিক অভিযানের সময় সুলতান সুলেমান সেনাবাহিনীর সামনেই মুস্তাফাকে হত্যার আদেশ দেন, এবং কিছু তথ্যমতে জাহাঙ্গীর কাছেই একটি শিবিরে অবস্থান করছিলেন। মুস্তাফা হত্যার কয়েক সপ্তাহ পরে 1553 সালেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল মাত্র 22 বছর। সে সময়ের চিকিৎসা ব্যবস্থা ব্যর্থতা স্বীকার করলেও মানুষের স্মৃতিতে একটি কথা রয়ে গেছে, তিনি ভগ্ন হৃদয় ও অসহ্য বেদনায় মৃত্যুবরণ করেছিলেন। সাইকোসোম্যাটিক অর্থাৎ মনোশারীরিক প্রতিক্রিয়া অথবা গভীর বিষণ্ণতার কারণে পুরনো রোগের প্রকোপ বৃদ্ধি। জাহাঙ্গীর খাওয়াই ছেড়ে দিয়েছিলেন। ইতোমধ্যেই রোগে দুর্বল হয়ে পড়া তার শরীর আর টিকল না।
তার চলে যাওয়া সুলেমানের জন্য একটি কঠিনতম শিক্ষা ছিল। সুলতান শুধু একটি সন্তানই হারাননি, বরং হারিয়েছিলেন নিজের নির্মল বিবেককে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাদশাহ স্থপতি সিনানকে একটি উঁচু পাহাড়ের ওপর মসজিদ নির্মাণের নির্দেশ দেন, যে এলাকাটি আজও জাহাঙ্গীর নামে পরিচিত। এই মসজিদের জানালা থেকে বোসফোরাসের অসাধারণ দৃশ্য দেখা যায়, স্বাধীনতার প্রতীক, যার অধিকার থেকে এই রাজপুত্র তার গোটা সংক্ষিপ্ত জীবন বঞ্চিত ছিলেন। জাহাঙ্গীর সুলেমান ও হুররেমের পরিবারের মহাবিচ্ছেদের শেষ শিকারে পরিণত হন। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজ্যটি নিজের সন্তানদের প্রতি এত নিষ্ঠুর ছিল? শুধু কি সুলতানের নিষ্ঠুরতাই কারণ ছিল, নাকি এর পেছনে কিছু বস্তুগত কারণও ছিল, যা অসীম ক্ষমতা দ্বারাও কাটিয়ে ওঠা যায়নি? সুলেমানের যুগে চিকিৎসাবিজ্ঞান ছিল ইবনে সিনার গভীর দার্শনিক গ্রন্থ, লোকচালির ঝাড়ফুঁক এবং জ্যোতিষশাস্ত্রের মিশ্রণ। কল্পনা করুন, আপনার চিকিৎসক ওষুধ দেওয়ার আগে আকাশের নক্ষত্রের অবস্থানের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। সেই সময়ের মানুষের কাছে এটাই যুক্তি ছিল, যা রোগের বিশৃঙ্খলাকে ব্যাখ্যা করত। এখানে সুলতানের অভ্যন্তরীণ কক্ষগুলির প্রধান হত্যাকারী ছিল সংক্রমণ। গুটি বসন্ত, প্লেগ, টাইফস এবং সাধারণ আমাশয় ছিল সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ। প্রাসাদের ভেতরে শত শত উপপত্নী, চাকর ও হিজড়াদের ঘনবসতিপূর্ণ পরিবেশে যে কোনো ব্যাকটেরিয়া দাবানলের গতিতে ছড়িয়ে পড়ত। আমরা জানি যে আবদুল্লাহ ও মেহমেদ সংক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু কেন তাদের বাঁচানো গেল না? উত্তরটি সহজ। তখন মানুষ জীবাণুর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। তারা বিশ্বাস করত যে রোগ নিয়ে আসে দূষিত বাতাস। সাম্রাজ্যের প্রধান চিকিৎসক যা দিতে পারতেন তা ছিল শিরা ব্যবধান, শল্যদগ্ধকরণ বা ভেষজ কোয়াত। ষোড়শ শতকে শিশু মৃত্যুর হার ছিল সত্যিই ভয়াবহ। পরিসংখ্যান অনুযায়ী প্রায় অর্ধেক শিশু 10 বছর বয়স পর্যন্ত বাঁচত না। সুলতানি পরিবারও তার ব্যতিক্রম ছিল না। আজ আমরা যেমন সন্তানের জন্মকে দীর্ঘজীবনের শুরুর সূচক হিসেবে দেখি, তেমনি হুররেম ও সুলেমানের জন্য প্রতিটি নবজাতক ছিল অত্যন্ত সতর্ক আনন্দের একটি কারণ। একটিমাত্র কাশি, চামড়ার ওপর একটিমাত্র দাগ, সবকিছু শেষের শুরুর ইঙ্গিত হতে পারত। গণসংস্কৃতি ও ধারাবাহিক নাটকে আমরা হুররেম সুলতানকে এক শীতল কুটিল নারী হিসেবে দেখতে অভ্যস্ত, যিনি ক্ষমতার জন্য মানুষের মাথার উপর দিয়ে হাঁটেন। কিন্তু তিনি প্রথমে একজন মা ছিলেন। হুররেমের কাছে প্রতিটি সন্তান শুধু প্রিয় প্রাণীই ছিল না, বরং নিজের জীবনেরই একটি অংশ ছিল। মেহমেদ ছিল তার গর্ব, তার নিশ্চিন্ত বার্ধক্যের আশা এবং বাকি পুত্রদের নিরাপত্তার ভিত্তি। 22 বছর বয়সে গুটিবসন্তে তার মৃত্যু হুররেমকে কেবল দুঃখ দেয়নি, বরং তাকে ভেঙে দিয়েছিল। সমসাময়িকরা ফিসফিস করে বলত, এই ক্ষতির পর হুররেমের হাসি অনেক কমে গিয়েছিল এবং তার চোখে স্থায়ী উদ্বেগের ছাপ পড়েছিল। এবার কল্পনা করুন তার দৈনিক যন্ত্রণা তার ছোট ছেলে জিহাঙ্গীরের জন্য। ধারণা করা হয় হুররেমই জিদ করে জিহাঙ্গীরকে সবচেয়ে শক্তিশালী ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যাতে তার কষ্ট কিছুটা লাঘব হয়। কিন্তু সম্ভবত হুররেমের জীবনের শেষ বছরগুলোতে সবচেয়ে ভারী বোঝা হয়ে উঠেছিল তার জীবিত পুত্র সেলিম ও বায়েজিদের মধ্যে ক্রমবর্ধমান ঘৃণা। তিনি তাদের চিঠি লিখতেন, শান্তির কথা বলতেন, তাদের সানজাকের মধ্যে ছুটে বেড়াতেন। তিনি জানতেন যতক্ষণ তিনি বেঁচে আছেন ততক্ষণ সুলেমান তাদের একে অপরকে ধ্বংস করতে দেবেন না। কিন্তু তিনি চলে গেলে তখন কি হবে? অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে এই নিরন্তর দৌড় আর সংগ্রাম তাকে ভিতর থেকে পুড়িয়ে মেরেছিল। হুররেম 1558 সালে প্রায় 53 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর অফিসিয়াল কারণ অস্পষ্ট। ঐতিহাসিকরা হৃদরোগ বা দীর্ঘমেয়াদী টনসিলাইটিসের জটিলতার কথা বলেন। 6 বার সন্তান প্রসব, অফুরন্ত চাপ ও ক্ষতির তিক্ততায় জীর্ণ তার শরীর আর টিকেনি। এটা এক বেদনাদায়ক পরিহাস যে হুররেম ঠিক তখনই মারা যান যখন তার জীবিত পুত্র একে অপরের গলা টানতে প্রস্তুত। তিনি দেখতে পেলেন না কিভাবে বায়েজিদ বিদ্রোহ করে, আর দেখতে পেলেন না কিভাবে সুলেমান তার ফাঁসির আদেশ দেন। ওসমানী সাম্রাজ্যে সমাধিস্থলের অবস্থান নিছক কবরস্থান ছিল না, বরং এক রাজনৈতিক বার্তা ছিল। সবচেয়ে সম্মানজনক স্থান পিতার পাশে, আর এখানেই আমাদের জন্য অপেক্ষা করছে প্রথম বিস্ময়কর তথ্য। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সঙ্গে একই সমাধিসৌধে শায়িত হবার সম্মান কেবল তার মেয়ে মেহেরি মাহা সুলতানারই হয়েছিল। এটি চিরন্তন প্রতীক যে সুলতানের হৃদয়ে তিনি তার যে কোনো ছেলের চেয়ে বিশেষ স্থান দখল করে রেখেছিলেন। এবার আমরা শাহজাদে মসজিদে চলে যাই, যা স্থপতি সিনান নির্মাণ করেছিলেন। তার তুরবেতে সমাহিত আছে মেহমেদ, তার সার্কোফ্যাগাসের উপরে স্থাপিত একটি কাঠের সিংহাসন, ওসমানী স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
এটি সুলেমানের একটি নীরব আর্তনাদ যে মেহমেদেরই পরবর্তী সুলতান হবার কথা ছিল। তার পাশেই শায়িত আছেন ছোট জাহাঙ্গীর, দুই ভাই যাদের একজন সাম্রাজ্যের আশা ছিল আর অন্যজন ছিল সাম্রাজ্যের সবচেয়ে বড় ব্যথা। একই ছাদের নিচে চিরশান্তি পেলেন। কিন্তু বায়েজিদ, বিদ্রোহী পুত্র যে সবকিছু বাজি রেখেছিল, তাকে কোথায় পাবেন? ইস্তাম্বুলের বিলাসবহুল কমপ্লেক্সে তাকে পাবেন না। তিনি দাফন হয়েছেন সিভাসে, মেলিক-ই-আজিম মসজিদে। ক্ষমতার কেন্দ্র থেকে বহুদূরে তার সমাধি বিদ্রোহের মূল্যের এক স্মারক। সেলিম দ্বিতীয়, যিনি সুলতান হয়েছিলেন, তিনি শায়িত আছেন সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্থানে, আয়া সোফিয়া ক্যাথেড্রালের চত্বরে নিজস্ব বিলাসবহুল সমাধিসৌধে। তিনি হুররেমের সন্তানদের মধ্যে একমাত্র যিনি বেঁচে থাকা সুলতানের মর্যাদায় ইন্তেকাল করেছেন, এবং তার সমাধি এই বেঁচে থাকা ব্যক্তির বিজয়কে চিরস্থায়ী করেছে। আজ এই ব্যক্তিদের ভাগ্যের প্রতি আগ্রহ নতুন করে জেগে উঠেছে দারুণ এক টিভি ধারাবাহিকের কারণে। কিন্তু পর্দার চরিত্রগুলো বাস্তবতার কতটা কাছাকাছি? ধারাবাহিকটি হল ইতিহাসের হাড়ের ওপরে টানা এক উজ্জ্বল চামড়া। যেখানে শুষ্ক ইতিহাস কেবল তারিখ রেখে যায়, সেখানে এটি রং, আবেগ আর অশ্রু যোগ করে। কিন্তু খারাপ কি এতে যে বিশ্বের কোটি কোটি মানুষ ওসমানী সাম্রাজ্যের অবিশ্বাস্য ইতিহাস জানতে আগ্রহী হয়ে উঠেছে? সুলেমান ও হুররেমের সন্তানদের ভাগ্য ইতিহাসের কোষ্ঠবদ্ধ শুধু শুকনো সংখ্যা নয়, বরং মহাদেশ জুড়ে বিস্তৃত এক সত্যিকারের নাটক। হুররেম ও সুলেমান একটি কিংবদন্তি সৃষ্টি করেছিল, যা মহত্বের স্বর্ণমাপক হয়ে উঠেছে। কিন্তু এই কিংবদন্তির মূল্য হল ভাঙা হৃদয় আর ফাঁকা দোলনা। ক্ষমতার এই লড়াই কি ন্যায়যুক্ত ছিল? প্রত্যেকের উত্তর আলাদা, কিন্তু এই 6 সন্তানের কাহিনী চিরকাল সেই সময়ের এক সতর্ক বার্তা হয়ে থাকবে। ওসমানী সাম্রাজ্যের রহস্যে ডুব দিতে এবং সুবর্ণালঙ্কৃত হারেমের দরজার আড়ালে কী লুকিয়েছিল তা জানতে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং লাইক আমাদের আরও ঘন ঘন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। ওসমানী সাম্রাজ্যের ইতিহাস থেকে এমন আর কোন বিষয় আপনি পরবর্তী এপিসোডে দেখতে চান? কমেন্টে আপনার আইডিয়া লিখুন, আমরা সেগুলো পড়ব এবং সবচেয়ে আকর্ষণীয় আইডিয়াগুলোকে নতুন রোমাঞ্চকর পর্বে রূপ দেব।